পুরোদমে ইসরায়েল, লেবানন ও হামাস যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের ভূখণ্ডে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। এরপরেই থাকবে গাজা যুদ্ধে ৭০,০০০ ইসরায়েলি সেনা পঙ্গু। এরপরেই জানাবো এবার ইসরায়েলের শক্তিশালী আয়রন ডম ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। থাকবে আগ্রাসন চালালে স্থল, আকাশ ও সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন, ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি হিজবুল্লাহর। এদিকে সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর নীতি দিয়েই এবার পশ্চিমাদের ঘায়েলের পরিকল্পনা কিম ও পুতিনের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেওয়ার পর এই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন কাতিউষা রকেট এবং কামানের গোলা ছুড়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন ও খেয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে প্রায় 15টি রকেট ইসরায়েলের কিরিয়াত শামানা এলাকায় আঘাত হেনেছে। এর একদিন আগে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না। গাজা যুদ্ধে ৭০,০০০ ইসরায়েলি সেনা পঙ্গু। কোনো ধরনের অর্জন ছাড়াই পার হলো গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের ৯ মাস। উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ এবং সেনাদের রক্ষণাবেক্ষণ সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 7 জানিয়েছে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮,৬৬৩ জন আহত সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। এই সময় চ্যানেলটি আরও জানিয়েছে এদের মধ্যে শতকরা ৩৫% সেনা ৭ অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১% সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়েছে। ইসরায়েলি সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০,০০০ নতুন আহত সেনাকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়েছে প্রতি মাসে ১,০০০-এরও বেশি নতুন আহত পুরুষ ও নারী সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আহতদের মধ্যে শতকরা ৯৫% পুরুষ, তাদের মধ্যে শতকরা ৭০% রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে আহতদের মধ্যে শতকরা প্রায় ৪০% সেনা যারা ২০২৪ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে। তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত, পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। উল্লেখ, ফিলিস্তিনের লাগাতার ইসরায়েলি অপরাধের জবাবে গত বছরে ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে আল-আকসা তুফান নামে অভিযান শুরু করেছে। ইসরায়েল তাদের এই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে গাজার সবকিছু বন্ধ করে দেয় এবং নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমা বর্ষণ শুরু করে। শুধু বোমা বর্ষণই নয়, একে একে সমুদ্র ও স্থল অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৭,৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে ইসরায়েলি আগ্রাসনে নারী, শিশু সহ আহত হয়েছে আরও ৮৬,০০০ ফিলিস্তিনি। ইসরায়েলের আয়রন ডম ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহ। কঠোর আকাশসীমায় সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতর গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ড্রোনটি দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের ৯.৫ মিনিট ভিডিও ধারণ করেছে। হিজবুল্লাহ হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ছবি প্রকাশ করলে ইসরায়েল পুরো ধাক্কা খেয়ে যায়। কয়েক বছর ধরে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিশাল রকেট মজুতের মধ্য দিয়ে ইসরায়েলের সীমান্তে স্থবিরতা ছিল। তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী ২০১১ সাল থেকে কাজ শুরু করে আয়রন ডম। কিন্তু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের এই ভিত্তিপ্রস্তরকে বাইপাস করার জন্য হিজবুল্লাহ উচ্চগতির কম উড়ান্ত ড্রোন মোতায়েন করছে। ৯.৫ মিনিটের ভিডিও ফুটেজটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে হিজবুল্লাহ। ভিডিওটির শিরোনামে দেওয়া হয়েছে হুদহুদ, যা বহন করে এনেছে। দৃশ্যতে হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরে গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে। ইসরায়েলি মিডিয়াগুলো ড্রোনটির সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে। ইসরায়েলের আকাশসীমায় সুরক্ষা প্রযুক্তি, যা আয়রন ডোমকে বলা হয় বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ব্যাপক কার্যকর ও প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অবশ্য কিছু সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রও করেছিল। গোয়েন্দা ড্রোন কিছু ভিডিও ধারণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই সময় দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর শক্তি ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহর ভিডিও ধারণকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব গতকাল তার ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছে, ইহুদিবাদী শত্রুরা যদি লেবাননের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে। হাসান নাসরুল্লাহ বলেছে, লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করছে। পুরো ইসরায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছে। পার্স টুডে আরও জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জন সহ এই আন্দোলনের অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছে, হিজবুল্লাহর কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে, প্রয়োজন হলে এগুলো উন্মোচিত করা হবে। এই ভাষণে ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতি ব্যাপারে সৈয়দ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করে দিচ্ছি যে তারা যদি লেবাননে হামলা করার জন্য ইসরায়েলকে তাদের বিমানবন্দর কিংবা ঘাঁটি খুলে দেয় তবে তা যুদ্ধের অংশ হিসাবে পরিগণিত হবে। আমরা গাজার প্রতি আমাদের সংহতি, সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখব। আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। কোনো কিছুই এই কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না। হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েল অভিমুখে জাহাজের বিরুদ্ধে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান প্রতিরোধ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেছেন। আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলি জাহাজগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ওই ঘটনা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌবহরের জন্য বড় ধরনের পরাজয়। সৈয়দ হাসান নাসরুল্লাহ, লেবানন ও ইসরায়েল, ইয়েমেন ও ফিলিস্তিন আমেরিকা ও ইংল্যান্ডের জন্য বড় হুমকি। ন্যাটোর নীতি দিয়েই পশ্চিমাদের ঘায়েল করার পরিকল্পনা কিম ও পুতিনের। উত্তর কোরিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ন্যাটোর রীতিমতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে, যেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকেও আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন ও নতুন কোনো দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে। এবার এসব বিষয় নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয় পুতিনকেও। এই পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে, পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন, অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনো কোনো অংশে কমেনি। এই সফরে দুই নেতার বিবৃতি ও চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করছে পুতিন। এই চুক্তিতে পশ্চিমা রাশিয়ার জোট ন্যাটোর 5 নম্বর ধারণার অনুরূপ একটি সংযুক্তি রয়েছে, যাতে বলা হয়েছে পশ্চিমা কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে দুই দেশের পরস্পরকে সহায়তা করবে। চুক্তিতে আরও বলা হয়, একটি দেশে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে অপর দেশ তাৎক্ষণিকভাবে অস্ত্র সহায়তা দেবে। প্রশ্ন উঠেছে, এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য যৌথ বাহিনী গঠন হবে। ভবিষ্যতে আর এই দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা সেই প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার হবে কিনা সেই প্রশ্ন উঠেছে। এদিকে বহু প্রতীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অস্ত্র ইউক্রেনে আসতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ব্যবহারের বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ক্রমাগত চাপের মুখে রাখতে এবং চলমান যুদ্ধে আশা অনুরূপ ফল অর্জনে রাশিয়া এখন তাই অস্ত্রের প্রয়োজন। আবার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়ে আসছে উত্তর কোরিয়া। এই অবস্থায় রাশিয়া আদৌ কিম জং উনকে সেই সহযোগিতা করবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এই সফরের মধ্য দিয়ে পুতিন পশ্চিমাদের সেই বিশ্বাসটি ভেঙে দিয়েছে।